হ্যালো ফ্রেন্ডস, আই এম ঈশা। ওয়েলকাম টু মাই চ্যানেল গল্পে গল্পে অনুরণন। হিমু এবং হার্ভার্ড পিএইচডি পল্টু ভাই পর্ব 8। হঠাৎ মনে হলো হিমু সাবান পানি নিয়ে আসে নাই বলে মানুষটা বেঁচে গেল। হিমু কি কাজটা জেনে শুনে করেছে? ফুটপাতে কাঁচা গুঁয়ে পাড়া না পড়লে আমি চলে যেতাম। মানুষটা হার্ট অ্যাটাক করে মরে পড়ে থাকতো। মানুষটার বেঁচে থাকার পেছনে ফুটপাতের হাগুরও বিরাট ভূমিকা। এই দুনিয়ার অদ্ভুত হিসাব নিকাশ, কি থেকে কি হয় কে জানে। আমি সিসিউর সামনে বেঞ্চিতে বসা, রাত 3টার উপর বাজে। ডাক্তার এসে বলল, আপনার হাজব্যান্ডের জ্ঞান ফিরেছে, আপনার সঙ্গে কথা বলতে চাচ্ছে। আমি মানুষটার দিকে তাকিয়ে আছি। মানুষটা এমন অদ্ভুত চোখে তাকাচ্ছে, কি যে মায়া লাগছে। সে ক্ষীণ গলায় বলল, মাজেদা ভালো আছো? আমি বললাম, আমি যে ভালো আছি তা তো দেখতেই পারছো, তুমি কেমন আছো? সে বলল, বুকের ব্যথাটা নাই। আমি বললাম, কথা বলতে হবে না, চোখ বন্ধ করে ঘুমাও। সে বলল, মরে টরে যদি যাই, একটা কথা তোমাকে বলা দরকার। তুমি এটা জানো না, যে অ্যাপার্টমেন্টে আমরা থাকি সেটা তোমার নামে কেনা। উত্তরাতে আমার আরেকটা অ্যাপার্টমেন্ট আছে, সেটাও তোমার নামে কেনা। তোমাকে বলা হয়নি, সরি। এখন চুপ করো তো, শুনলাম। সে বলল, তোমার অ্যাপার্টমেন্টে দেয়াল টেয়াল ভেঙে কি করতে চাও করবে, আমার বলার কিছু নাই। ওই মেয়ে তুতুরি না কি যেন নাম, তাকে কাজ শুরু করতে বলো। তোমার শরীরকে এখন যথেষ্ট ভালো বোধ হচ্ছে? শুধু স্মেল সেন্সের সমস্যা হয়েছে। তুমি যে সেন্ট মাখো তার গন্ধ পাচ্ছি না, তোমার গা থেকে কঠিন গুয়ের গন্ধ পাচ্ছি। মানুষটার কথা শুনে মনে পড়ল, আমি নোংরা পায়েই ছোটাছুটি করছি, এখন পর্যন্ত পা ধোয়া হয়নি। আমার ইচ্ছা ছিল সারা রাতেই মানুষটার বিছানার পাশে দাঁড়িয়ে থাকা। সম্ভব হলো না, আমাকে বের করে দিল। বারান্দায় এসে দেখি হিমু বটটা দাঁড়িয়ে আছে, হাতে নতুন কেনা গামছা, লাইফবয় সাবান, একটা স্যাবনম। হিমু বলল, পা নিশ্চয়ই এখনও পরিষ্কার হয়নি, তোমার পা থেকে খোলা পায়খানার গন্ধ আসছে। আমি বললাম, তুমি জীবনে কখনো কোনো দিনও 1 সেকেন্ডের জন্য আমার সামনে পড়বি না, তোকে আমি ত্যায্য করলাম। হিমু নির্বিকার গলায় বলল, খালু সাহেবের অবস্থা কি আগে বলো, সেটা কি স্টেবল? আমি বললাম, আমার সঙ্গে কোনো কথা বলবি না, চুপ হারামজাদা। হিমু হেসে ফেলল। আচ্ছা, একজন পুরুষ মানুষ এত সুন্দর করে কীভাবে হাসে? আমার বলতে ইচ্ছা করছে, কাছে আয়, মাথায় চুমু দিয়ে আদর করে দিই। তা না বলে বললাম, গো টু হেল, আমার স্বামীর কাছ থেকে শোনা বাক্য। হিমু আবারও আগের মতোই সুন্দর করে হাসল। বল্টু স্যারের ঘরের দরজা সামান্য ফাঁক হয়ে আছে, ভেতরে কি হচ্ছে বাইরে থেকে উকি দিয়ে দেখা যায়। আমি উকি দিতেই বল্টু স্যার বললেন, হিমু প্লিজ গেট ইন। স্যার যেভাবে বসে আছেন আমাকে তার দেখার কথা না, তার সামনে আয়নাও নেই যে আয়নায় আমাকে দেখবে। সব মানুষই কিছু রহস্য নিয়ে জন্মায়। আমি ঘরে ঢুকতেই স্যার বললেন, গতরাতে অকল্পনীয় এক ঝামেলা গেছে। কি হয়েছে মন দিয়ে শোনো। আমি ঘুমোতে গেছি রাত 10:21। সঙ্গে সঙ্গে ঘুমের মধ্যে স্বপ্ন দেখলাম আমি ইলেকট্রন হয়ে গেছি। কি হয়ে গেছে? ইলেকট্রন চেনো না? চিনি। ইলেকট্রন হয়ে নিউক্লিয়াসের চারপাশে ঘুরপাক খাচ্ছি। আমি বললাম, আপনার তো তাহলে ভয়ঙ্কর অবস্থা। বল্টু ভাই বললেন, ভয়ঙ্কর অবস্থা তো বটেই, তবে আমি কণা হিসেবে ছিলাম না, তরঙ্গ হিসেবে ছিলাম। ইলেকট্রন হওয়ার পর আপনার ঘুম ভাঙলো? না, আমি সারা রাত ইলেকট্রন হিসেবেই ছিলাম, এখানে ওখানে ছুটোছুটি করছি, বর্ণনা করার বাইরের অবস্থা। কখনো যে বিছানায় শুয়েছিলাম তার খাটে ঢুকে যাচ্ছি। একবার আয়নায় ঢুকে নিজের মিরর ইমেজ দেখলাম। বলেন কি, অদ্ভুত তো? অদ্ভুতেরও অদ্ভুত। আমি নতুন নতুন জায়গায় যাচ্ছি আর মুখে বলছি অনিকেত। অনিকেত আবার কি? বাংলা শব্দ, ডিকশনারি ছিঁড়ে ফেলেছি।
বলে মানে জানতে পারছি না। আমি আনন্দিত ভঙ্গিতে বললাম, ইলেকট্রন বাংলা ভাষায় কথা বলে জেনে ভালো লাগছে। যাই হোক, স্যার কি সকালে নাস্তা খেয়েছেন? 1 মগ ব্ল্যাক কফি খেয়েছি। ঘুম ভাঙার পর থেকে আমি চিন্তায় অস্থির। ব্রেকফাস্ট করব কি? আমি বললাম, যে যে লাইনে থাকে তার স্বপ্নগুলি সেই লাইনেই হয়। মাছ যে বিক্রি করে তার বেশিরভাগ স্বপ্ন হয় মাছ নিয়ে। রুই মাছ, পুঁটি মাছ, বোয়াল মাছ। আপনি ইলেকট্রন প্রোটন নিয়ে আছেন, এর জন্য ইলেকট্রন প্রোটন স্বপ্নে দেখছেন। বোকার মতো কথা বলবে না হিমু। আমি ইলেকট্রন প্রোটন স্বপ্নে দেখছি না, আমি ইলেকট্রন হয়ে যাচ্ছি। মাছওয়ালা কখনই স্বপ্নে দেখে না সে একটা বোয়াল মাছ হয়ে গেছে। বলো, সে দেখে? সেই সম্ভাবনা অবশ্যই কম। ইলেকট্রন হয়ে যাওয়া যে কি ভয়াবহ তা তুমি বুঝতেই পারছো না। চিন্তা করতে পারো, আমি একটা ওয়েভ ফাংশন হয়ে গেছি। ওয়েভ ফাংশন কি জানো? জি না স্যার। কাগজ কলম আনো, চেষ্টা করে দেখি তোমাকে বোঝাতে পারি কি না। জটিল অঙ্ক আমার মাথায় ঢুকবে না স্যার। বোকার মতো কথা বলবে না। অঙ্ক মোটেই জটিল কিছু না, অঙ্ক খুবই সহজ। অঙ্কের পেছনের কিছু ধারণা জটিল। পরবর্তী আধা ঘন্টা আমি অনেক রকম অঙ্ক দেখলাম। স্যার খাতায় অনেক আঁকিবুকি করে একসময় নিজের অঙ্কে নিজেই অবাক হয়ে বললেন, এটা কি? আমি বললাম, কোনটা কি? স্যার জবাব দিলেন না, নিজের অঙ্কের দিকে হা করে তাকিয়ে রইলেন। তিনি এতক্ষণ আমাকে অঙ্ক বোঝাচ্ছিলেন না, নিজেকেই বোঝাচ্ছিলেন। আমি বললাম, স্যার আপনার মাথায় গিট্টু আন্ধা গিট্টুর রূপ নিচ্ছে, চলুন গিট্টু ছোটানোর ব্যবস্থা করি। কেরামত চাচার কাছে যাবেন? স্যার লেখা থেকে চোখ না তুলে বললেন, কার কাছে যাব? কেরামত চাচার কাছে। উনি হাসি তামাশা করে আপনার মাথার গিট্টু ছুটিয়ে দেবেন। আপনাকে তার কথা আগেও বলেছি। স্যার বললেন, আমি একটা বিষয় নিয়ে চিন্তা করছি, এখন আমাকে বিরক্ত করবে না। জি আচ্ছা স্যার। চুপ করে বসে থাকো, নড়বে না। আমি চুপ করে বসে আছি। স্যারের হাতে কলম। তিনি কলম দিয়ে কিছু লিখতে যাচ্ছেন, আবার না লিখে কলম হাতে সরে আসছেন। আমি মোটামুটি মুগ্ধ হয়েই তার কলম ওঠানামা দেখছি। হিমু, তুমি অধ্যাপক ফাইনম্যানের নাম শুনেছ? জি না স্যার। তিনি ইলেকট্রন নিয়ে ডিরাকের মূল কাজ পরীক্ষা করতে গিয়ে অদ্ভুত একটা বিষয় দেখতে পান। তিনি ডিরাকের সমীকরণের সময়ের প্রবাহ উল্টো করে দেখলেন। সমীকরণ যে রূপ নেয়, ইলেকট্রনের চার্জ উল্টে দিলেও একই রূপ নেয়। অদ্ভুত না? আপনি যখন বলছেন তখন অবশ্যই অদ্ভুত। আমি বলবো কেন? প্রফেসর ফাইনম্যান নিজেই বলেছেন অদ্ভুত। জি জি, বুঝতে পারছি। কেন অদ্ভুত সেটা বুঝতে পারছো? জি না স্যার। অদ্ভুত কারণ এই সমীকরণের সমাধান বলছে ইলেকট্রন সময়ের উল্টো দিকে চলে যাচ্ছে। স্যার বলেন কি? তুমি স্যার বলেন কি বলে যেভাবে চিৎকার করলে তা থেকে পরিষ্কার বুঝতে পারছি তুমি কিছুই বুঝতে পারোনি। অবশ্যই তোমাকে দোষ দিচ্ছি না, অ্যাবস্ট্রাক্ট বিষয় বোঝা যায় না। তুমি কি আমার একটা উপকার করবে? অবশ্যই করব। দরজার বাইরে দাঁড়িয়ে থাকবে। তুতুরি নামের একটা মেয়ের কিছুক্ষণের মধ্যেই আমার এখানে আসার কথা, সে যেন আসতে না পারে। আমি বললাম, দরজা বন্ধ করে সাইনবোর্ড ঝুলিয়ে দিই, ডোন্ট ডিস্টার্ব। আমার ক্লস্ট্রোফোবিয়া আছে। সবসময় দরজা জানালা কিছুটা খোলা রাখি। মূল দরজা বন্ধ করা যাবে না। রুমের টেলিফোন লাইনটা কেটে দাও। জটিল সময়ে টেলিফোন বেজে উঠলে সব এলোমেলো হয়ে যাবে। আমি দরজার বাইরে তুতুরির অপেক্ষা করছি। দরজার ফাঁক দিয়ে স্যারের দিকেও নজর রাখছি। স্যার কলম হাতে ওঠানামা করেই যাচ্ছেন। কলম এখনও কাগজ স্পর্শ করেনি। কে জানে কখন করবে। দেখা যাবে সারাদিন ওঠানামা করে তিনি রাতে ঘুমোতে গিয়ে আবার ইলেকট্রন হয়ে যাবেন। ইলেকট্রন হয়ে সময়ের উল্টো দিকে চলে যাবেন। তুতুরি দরজার বাইরে আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে খুবই অবাক হলো। বল্টু স্যারের সঙ্গে আমার সম্পর্কের বিষয়টা সে মনে হয় জানে না। তুতুরি বলল, আপনি এখানে কি করছেন? আমি বললাম, যা বলার ফিসফিস করে বলুন, গলা উঁচিয়ে কথা বলা নিষেধ। কার নিষেধ?
স্যারের নিষেধ। স্যার কাল রাতে ইলেকট্রন হয়ে গিয়েছিলেন। এখন অবশ্যই স্বাভাবিক অবস্থায় আছেন, তবে কতক্ষণ স্বাভাবিক থাকবেন কে জানে। হয়তো আবার ইলেকট্রন হয়ে দরজা দিয়ে বের হয়ে সময়ের বিপরীত দিকে চলে যাবেন। সময়ের বিপরীতে যাওয়া স্যারের জন্য সুখকর না হওয়ার কথা। তুতুরি চোখ কপালে তুলে বলল, হড়বড় করে কি বলছেন? যা বলার পরিষ্কার করে বলুন। আমি বললাম, বিজ্ঞানের জটিল কথা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে পারবো না। চলুন কোথাও বসে চা খেতে খেতে বলি। 1000 টাকার নোট কি আপনার কাছে আরও আছে? তুতুরি বেশ কিছু সময় আমার চোখে চোখ রেখে একসময় বলল, আছে। আমি এবং তুতুরি রাস্তার পাশের চায়ের দোকানের সামনে। আমাদের একটা টুল দেওয়া হয়েছে। টুলটা লম্বায় খাটো। দুজনের বসতে সমস্যা হচ্ছে। গায়ের সঙ্গে গা লেগে যাচ্ছে। তুতুরির অস্বস্তি দেখে আমি চায়ের কাপ হাতে দাঁড়িয়ে গেলাম। তুতুরির দিকে তাকিয়ে বললাম, আরাম করে বসো। তুতুরি বলল, আপনি আবার তুমি বলা শুরু করেছেন। আমি বললাম, সরি, আপনি তুমি চক্র ভুলে গিয়েছিলাম। আর ভুল হবে না। তুতুরি বলল, আপনি কি আপনার মাজেদে খালার খোঁজ নিয়েছিলেন? নিয়েছিলাম, তবে তার সঙ্গে কথাবার্তা হয়নি। তিনি আমাকে ত্যায্য করেছেন। ত্যায্য করেই ক্ষান্ত হননি, আমাকে হারামজাদাও বলেছেন। আপনি মনে হয় তাতে খুশি? হ্যাঁ, খুশি। কেন খুশি তা কি জানতে পারি? আমি দার্শনিকের ভঙ্গিতে বললাম, একজন মানুষের অনেক পরিচয় থাকে। মানুষ নিজেও সব পরিচয় সম্পর্কে জানে না। যে যত বেশি জানে ততই তার জন্যে মঙ্গল। আমার মধ্যে একজন হারামজাদাও আছেন, এটা জেনে ভালো লাগছে। হারামজাদা ছাড়া আপনার ভেতর আর কি আছে সেটা আমার বলা ঠিক হবে না। আমার আশেপাশে যারা আছে তারা বলবে। তুতুরি বলল, আমি আপনার বিষয়ে মাজেদে খালার কাছে জানতে চেয়েছিলাম। কি বলেছেন? আপনার খালার ধারণা আপনি অলৌকিক ক্ষমতা নিয়ে পৃথিবীতে এসেছেন। ভুয়া কথা। তুতুরি বলল, আমি জানি ভুয়া কথা। মানুষ কোনো অলৌকিক ক্ষমতা নিয়ে আসে না। দুষ্টুমি করার ক্ষমতা নিয়ে আসে, কুকর্ম করার ক্ষমতা নিয়ে আসে। আপনি নিশ্চয়ই অনেক কুকর্ম করেছেন। আমি বললাম, এখনও করিনি, তবে করব। একজনের জন্মের শিক্ষা দেব, সেটা তো কুকর্মের মতোই। কাকে শিক্ষা দেবেন? আপনার পরিচিত একজনকে। তুতুরি অবাক হয়ে বলল, সে কে? এখনও বুঝতে পারছি না সে কে। ভাষা ভাবে মনে হচ্ছে সে তোমার অঙ্কের শিক্ষক। সরি, তুমি বলে ফেলেছি। তুতুরি বেশ কিছু সময় চুপ করে থেকে বলল, আমার এই শিক্ষকের কথা আপনাকে কে বলেছে? নিশ্চয়ই কেউ না কেউ বলেছে। আপনি অলৌকিক ক্ষমতায় বিষয়টা জেনেছেন, এটা আমি মরে গেলেও বিশ্বাস করব না। আমি বললাম, খামাখা কেন বিশ্বাস করবে? পৃথিবীতে অবিশ্বাসীদের জন্যে উত্তম বাসস্থান। তুমি বরং 1 প্যাকেট সিগারেট কিনে দাও হুজুরের জন্যে, নিয়ে চলে যাই। তুতুরি বলল, সিগারেট আমি আপনাকে কিনে দিচ্ছি। তার আগে প্লিজ বলুন, কোত্থেকে জেনেছেন? কে বলেছে আপনাকে? তুমি বলেছ। আমি কখন বললাম? মনে মনে বলেছ। আমি মনে মনে বলার কথা হঠাৎ বুঝতে পারি। এই মুহূর্তে আমি মনে মনে কি বলছি বলুন? তুমি মনে মনে বলছো, হিমু নামের মানুষটা ভয়ঙ্কর এক শয়তান। এর কাছ থেকে সবসময় 100 হাত দূরে থাকতে হবে। তুমি 1 প্যাকেট সিগারেট কিনে দাও, আমি 100 হাত দূরে চলে যাচ্ছি। আপনি তো আমাকে কনফিউজড করে দিচ্ছেন। আমি বললাম, কনফিউজড অবস্থায় থাকা ভালো। প্রকৃতি চায় না আমরা কোনো বিষয়ে পুরোপুরি নিশ্চিত হই। হাইজেনবার্গের আনসার্টেনিটি প্রিন্সিপাল নিশ্চয়ই জানো। ব্যাখ্যা করব? তুতুরি বলল, আপনাকে আর কিছু ব্যাখ্যা করতে হবে না। সিগারেট কিনে দিচ্ছি, বিদায় হন। হুজুরের সামনে সিগারেটের প্যাকেট রাখতেই হুজুর বললেন, অজু করে ফেলো, আসরের নামাজের ওয়াক্ত হয়েছে। অজুর নিয়মকানুন জানো তো? কঠিন নিয়ম। 19-20 হলে কিন্তু নামাজ হবে না। আমাকে দেখো, পা নাই, তারপরেও অজুর সময় পা যেখানে ছিল সেই জায়গায় ধুই। পায়ের আঙুলের ফাঁকে পানি দিই। আমি বললাম, হুজুর দুপুরে কিছু খেয়েছেন? হুজুর বললেন, না, খাদ্যের সমস্যা হচ্ছে, এই জন্যে গত রাতে নিয়ত করে রোজা রেখে ফেলেছি। রোজা রাখায় খাওয়া দাওয়ার সমস্যা কিছু কমলো, আবার সওয়াবের খাতায় জমা পড়ল। কাজটা ভালো করেছি না?
অবশ্যই ভালো করেছেন। সিগারেট ধরাচ্ছেন কেন? রোজা নষ্ট হবে না? ধোয়া জাতীয় কিছুতে রোজা নষ্ট হয় না। গাড়ির ধোয়া নাকে গেলে রোজা নষ্ট হয় না। ফুলের গন্ধ নাকে গেলেও রোজা নষ্ট হয় না। এমন কোনো মাসালা কি আছে? এটা আমার মাসালা, চিন্তা ভাবনা করে বের করেছি। এখন বাবা যাও, এক কাপ চা এনে দাও। চা খেলে রোজা ভাঙবে না? চায়ের গন্ধটা নাকে নিব, চায়ের গন্ধের সঙ্গে সিগারেট খাবো। আর একটা মাসালা শুনো, তৃপ্তির সাথে কিছু খেলেও রোজার সওয়াব লেখা হয়। আপনি তো হুজুর প্রচুর সওয়াব জমা করে ফেলেছেন। হুজুর বললেন, তা করেছি, এক জীবনে একটা বড় সওয়াব করাই যথেষ্ট। ব্যাংকে টাকা যেমন বাড়ে, আল্লাহর ব্যাংকে সওয়াবও বাড়ে। লাইলাতুল কদরে আল্লাহ পাক সব জমা সওয়াব ডবল করে দেন। বিরাট সওয়াব একটা করেছি যৌবন বয়সে। কি সওয়াব? এটা বলা যাবে না। সওয়াবের গল্প করলে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে সওয়াব অর্ধেক করে দেন। দুইজনের সঙ্গে গল্প করলে সওয়াব অবশিষ্ট থাকে 4-এর 1 অংশ। 3 জনের সঙ্গে গল্প করলে থাকে মাত্র 8-এর 1 অংশ। আপনি কারো কাছেই কি বড় সওয়াব করেছেন এটা বলেন নাই? না, সওয়াব যতটুকু করেছি সবটা আল্লাহ পাকের দরবারে জমা আছে, প্রতি বছর বাড়তেছে। যাও বাবা, চাটা নিয়ে আসো, তৃপ্তি করে সিগারেট খেয়ে আরেকটা সওয়াব হাসিল করি। যা করে তৃপ্তি পাওয়া যায় তাতেই সওয়াব। খাদেম, পীর বাচ্চা বাবার মাজার। হিমু অজু করেছে, অজু করা দেখে মনটা খারাপ হয়েছে। অনেক ভুলভ্রান্তি। ডান পা আগে ধুবে, তারপর বাম পা। সে করেছে উল্টা। 3 বার কুলি করার জায়গায় সে করেছে 4 বার। হাতের কোনোই পর্যন্ত অজুর পানি পৌঁছেছে বলে মনে হয় না। এইসব বরখেলাপ আল্লাহ পাক পছন্দ করেন না। হিমুকে ধরে ধরে সব শেখাতে হবে। সে ছেলে ভালো, আদব কায়দা জানে। আমার প্রতি তার আলাদা নজর আছে। রোজা রেখেছি শুনেই আমার মোবাইল নিয়ে কাকে যেন বলল, হুজুর রোজা রেখেছেন, হুজুরের জন্যে ইফতার এবং খাবারের ব্যবস্থা করতে হবে। হিমু টেলিফোন ফেরত দিয়ে বলল, হুজুর ভালো খাবারের ব্যবস্থা করেছি। বিসমিল্লাহ হোটেলের বাবুর্চি কেরামত চাচা নিজে খানা নিয়ে আসবে। আমি বললাম, হিমু তুমি এমন এক কথা বলেছ যে আল্লাহ পাক গোস্বা হয়েছেন। খাবারের ব্যবস্থা তুমি করো নাই, খাবারের ব্যবস্থা করেছেন আল্লাহ পাক। তুমি উসিলা মাত্র। বলো আস্তাগফিরুল্লাহ। হিমু বলল, আস্তাগফিরুল্লাহ। বলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সে ভক্তি নিয়ে বলল, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আমি বললাম, আচ্ছা এখন যাও, কাজকর্ম করো। সে ঝাঁটা নিয়ে মাজার পরিষ্কার করতে লাগলো। এই ছেলের উপর আমার দিলখোশ হয়েছে। আমি তাকে গোপন কিছু জিনিস শিখিয়ে দেব। যেমন ফজরের নামাজের পর 3 বার সূরা হাশরের শেষ 3 আয়াত পড়লে 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করবে। বিরাট ব্যাপার। আমি যে সওয়াবের একটা কাজ করেছি, এটা আমি ছেলেটাকে বলার সিদ্ধান্ত নিয়েছি। ঘটনাটা হলো, অনেক বছর আগে আমি ফুটপাত দিয়ে হাঁটছি। হঠাৎ দেখি একটা বাচ্চা মেয়ে রাস্তা পার হচ্ছে, আর তার দিকে ট্রাক আসছে। মেয়েটা ট্রাক দেখে নেই, আমি মেয়েটার উপর ঝাঁপ দিয়ে পড়লাম। মেয়েটা বাঁচল। ট্রাকের চাকা চলে গেল আমার পায়ের উপর দিয়ে। 2টা পা শেষ। অবশ্যই যা হয়েছে আল্লাহ পাকের হুকুমই হয়েছে। ট্রাক চালকের এখানে কোনো দোষ নাই। তার উপর আল্লাহ পাকের হুকুম হয়েছে ট্রাকের চাকা আমার পায়ের উপর দিয়ে নিতে। সে নিয়েছে, তার কি দোষ? মেয়েটার নাম জয়নাব, নবী করিমের স্ত্রীর নামের নাম। অনেক দিন মেয়েটার জন্য দোয়া খায়ের করা হয় না। আগে নিয়মিত দোয়া করতাম, আবার শুরু করা প্রয়োজন। অন্যের জন্য দোয়া করলেও নেকি পাওয়া যায়। আসর ওয়াক্তে হিমুর পরিচিত এক ভদ্রলোক এসে উপস্থিত। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দর চেহারা। সুন্দর চেহারা আল্লাহ পাকের নিয়ামত। হযরত ইউসুফ আলাইহিসসালামের সুন্দর চেহারা ছিল। ভদ্রলোককে দেখে হিমুর ব্যস্ততা চোখে পড়ে মনটা ভালো হয়ে গেল। মানুষকে সম্মান এইভাবে দিতে হয়। যে অন্যকে সম্মান দেয়, আল্লাহ পাক তাকে সম্মান দেয়। হিমু বলল, স্যার এখানকার ঠিকানা কোথায় পেলেন? ভদ্রলোক বললেন, ঠিকানা কিভাবে জোগাড় করেছে এটা জানা কি অত্যাবশ্যক? হিমু বলল, জি না স্যার। আপনাকে এত অস্থির লাগছে কেন?
ভদ্রলোক বললেন, দুপুরে কিছুক্ষণের জন্যে ঘুমিয়েছিলাম। আবারও সেই জিনিস। ইলেকট্রন হয়ে গেলেন? হ্যাঁ, তবে চার্জ নেগেটিভ না হয়ে পজিটিভ ছিল, অর্থাৎ আমি হয়েছি পজিট্রন। ভয়াবহ ব্যাপার। ভয়াবহ কেন? পজিট্রন হলো ইলেকট্রনের অ্যান্টিম্যাটার। পজিট্রন ইলেকট্রনের দেখা পেলেই অ্যানিহিলেট করবে। এখন চারিদিকে ইলেকট্রনের ছড়াছড়ি। পজিট্রন হয়ে আমি শুয়ে অস্থির। কখন না ইলেকট্রনের সঙ্গে দেখা হয়। আমার অবস্থা বুঝতে পেরেছ? জি স্যার, একে সহজ বাংলায় বলে বেকায়দা অবস্থা। স্যার, কোনো খাওয়া দাওয়া কি করেছেন? না। সকালের ব্ল্যাক কফির পর আর কিছু খান নাই? না। মাগরিবে ওয়াক্তে ইফতার চলে আসবে, তখন হুজুরের সঙ্গে ইফতার করবেন। হুজুরটা কে? পীর বাচ্চা বাবা মাজারের প্রধান খাদেম। আমি লক্ষ্য করলাম হিমুর স্যার সন্দেহের দৃষ্টিতে আমাকে দেখছে। আমি বললাম, জনাব, আসসালামু আলাইকুম। উনি বললেন, ওয়ালাইকুম সালাম। কিছু মনে করবেন না, মাজারের খাদেম হিসেবে আপনার কাজটা কি? পীর বাচ্চা বাবার মাজার রক্ষা করাই আমার কাজ। মাজার কিভাবে রক্ষা করেন? আমি বললাম, আপনি যে কোনো কারণেই হোক অস্থির হয়ে আছেন, আপনার আত্মা কষ্ট পাচ্ছে, আত্মা শান্ত হোক, তখন কথা বলবো। ভদ্রলোক বললেন, আত্মা বলে কিছু নাই। আমি হাসলাম। কি এই বুড়বা কি বলে? ভদ্রলোক চোখ মুখ শক্ত করে বললেন, আপনি বলুন, আত্মা কি? মানুষের শরীরের কোথায় সে থাকে? আমি বললাম, ইফতারের পর এই বিষয়ে জনাবের সঙ্গে কথা বলবো। হিমু এই ফাঁকে আমার কানে কানে বলল, হুজুর, আপনি বলেছিলেন না আত্মা গুলায় খাওয়াইয়ে দিবেন? খাওয়াইয়ে দেন। উনি বিরাট জ্ঞানী মানুষ, ফিজিক্সে পিএইচডি। ওনাকে একটা আত্মা খাওয়াইয়ে দিতে পারলে লাভ আছে। আমি একটু চিন্তায় পড়লাম। অতিরিক্ত জ্ঞানী মানুষ নানান সমস্যা করে, কারণ তারা সমস্যায় বাস করে। যত বই পড়ে তত তাদের মাথায় সমস্যা ঢোকে। এরকম এক সমস্যাওয়ালা মানুষের সঙ্গে একবার আমার বাহাস হয়েছিল। সে আমাকে বলল, হুজুর, রোজ কেয়ামত কবে হবে? আমি বললাম, এই জ্ঞান শুধু আল্লাহ পাকের আছে, তবে আসরের ওয়াক্তে রোজ কেয়ামত হবে। সে বলল, আসরের ওয়াক্ত পৃথিবীর এক জায়গায় এক এক সময় হয়, বাংলাদেশে এক সময়, আবার আমেরিকায় আরেক সময়। তাহলে রোজ কেয়ামত এক এক জায়গায় এক এক সময় হবে? প্যাচের প্রশ্ন। আমাকে প্যাচে ফেলা এত সহজ না। আমি বললাম, বাবা শোনো, রোজ কেয়ামত হবে আল্লাহ পাকের ঠিক করা আসরের ওয়াক্তে। হিমুর স্যার মনে হয় আমাকে প্যাচে ফেলবে। যারা প্যাচের মধ্যে আছে তারাই অন্যকে প্যাচে ফেলতে চায়। হে আল্লাহ পাক, হে গাফুরুর রহিম, তুমি মানুষকে প্যাচ থেকে মুক্ত করো। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। হিমু তার স্যারকে মাজার দেখাচ্ছে। তার স্যার একটু পরপর বলছেন, ইলেকট্রন। ইলেকট্রন ব্যাপারটা কি আমি জানি না, বেশি না জানাই ভালো, কম জানার মধ্যেই মুক্তি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। অনেক কিছুই বই পড়ে শেখা যায় না। যে কোনো দিন মিষ্টি খায় নাই, সে কোনো বই পড়ে বুঝতে পারবে মিষ্টির স্বাদ কী? যে কোনো দিন লাল রং দেখে নাই, বই পড়ে সে কি বুঝবে লাল রং কী? আমরা আয়োজন করে ইফতার খেতে বসেছি। পাটি পেতে সবাই বসেছি। হুজুর যখন চেয়ার থেকে নামানো হলো, বল্টু স্যার তখনই লক্ষ্য করলেন হুজুরের পা নেই। স্যার অবাক হয়ে বললেন, আপনার পা কোথায়? হুজুর বললেন, আল্লাহ পাক নিয়ে গেছেন। উনি নির্ধারণ করেছেন আমার পায়ের প্রয়োজন নাই, এ কারণেই নিয়ে গেছেন। তিনি অপ্রয়োজনীয় জিনিস পছন্দ করেন না। বল্টু স্যার বললেন, আপনার অবস্থা দেখে খারাপ লাগছে, তবে দুশ্চিন্তাগ্রস্ত হবেন না, আপনার পা আবার গজাবে। হুজুর অবাক হয়ে বললেন, জনাব কি বললেন বুঝতে পারলাম না, আমার পা আবার গজাবে? স্যার বললেন, নিম্ন শ্রেণীর পোকামাকড়দের পা ভেঙে যাওয়া, নষ্ট হওয়া প্রত্যঙ্গ আবার জন্মায়, মাকড়সার ঠ্যাং গজায়, টিকটিকির লেজ গজায়। এখন স্টেমলেস নিয়ে যে গবেষণা হচ্ছে তাতে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ গজাবে। হুজুর বিড়বিড় করে বললেন, আস্তাগফিরুল্লাহ। বল্টু স্যার প্রবল উৎসাহে বলতে লাগলেন, বিজ্ঞানের উন্নতির ধারাটা হলো এক্সপোনেনশিয়াল। এই ধারায় উন্নতি রেখার শুরুতে সরল রেখার মতো থাকে, একটা পর্যায়ে রেখায় শোল্ডার অর্থাৎ কাঁধ দেখা দেয়।
তারপর এই রেখা সরাসরি উঠতে থাকে, বিস্ফোরণ যাকে বলে। হুজুর বললেন, এসব হাবিজাবি কি বলতেছেন জনাব? বল্টু স্যার বললেন, 100% সত্যি কথা বলছি। আমরা পয়েন্ট অফ সিঙ্গুলারিটির দিকে এগোচ্ছি। পৃথিবীর নানান জায়গায় সিঙ্গুলারিটি সোসাইটি হচ্ছে। এসব সোসাইটি ধারণা করছে 2200 সনের দিকে আমরা সিঙ্গুলারিটির দিকে পৌঁছে যাব। তখন আমরা অমরত্ব পেয়ে যাব, আজরাইল বেকার হয়ে যাবে। হুজুর বললেন, জনাব আপনি কি বলছেন? আজরাইল বেকার হয়ে যাবে? মানুষ যদি মৃত্যু রোধ করে ফেলে তাহলে আজরাইল তো বেকার হবেই। আজরাইলের তখন কাজ কী? হুজুর বললেন, ইফতারের আগে আপনি আর কথা বলবেন না। কথা বলবো না কেন? হুজুর বিরক্ত গলায় বললেন, আপনার কথা শুনলে ওজু নষ্ট হয়ে যাবে, এই জন্যে কথা বলবেন না। আসুন আমরা আল্লাহর নামে জিকির করি। সবাই বলেন আল্লাহ আল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি আমার গল্প বলা পছন্দ হয়ে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন।